প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। একজন হলেন নয়া দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব মাসুমুর রহমান খলিলি, আর রয়েছেন আমাদের সবার পরিচিত মুখ, আন্তর্জাতিক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের সাবেক প্রফেসর জনাব এম শাহিদুজ্জামান। আপনাদের দুজনকেই আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হচ্ছে এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যাচ্ছেন। আজ ভোরেই উনি রওনা দিয়েছেন এবং ওনার এই সফরটি বেশ আলোচিত হচ্ছে নানান জায়গায় এবং আন্তর্জাতিক গণমাধ্যমও এসছে নানানভাবে। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে জাতিসংঘে তার যাওয়া, যেহেতু উনি একজন পরিচিত মানুষ সারা বিশ্বে, এবং বলা হচ্ছে যে উনি জাতিসংঘের এবারে অধিবেশনে একটা মধ্যমণি হয়ে থাকবেন। এই বিষয় নিয়ে আপনার দৃষ্টিভঙ্গিটা কেমন স্যার? এটা আপনি ঠিকই বলেছেন, তিনি মধ্যমণি হয়ে থাকারই কথা এবং মধ্যমণি হবেন বলেই ভারতীয়, আমাদের পার্শ্ববর্তী বিশাল রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী তিনি যার একদিন আগেই বোধহয় নিউ ইয়র্কে তার যত কর্ম শেষ করে অন্য কোনো শহরে পাড়ি জমাতে যাচ্ছে। আমাদের এখন বড় একটা এজেন্ডা রয়েছে নিউ ইয়র্কে। প্রথমত এই এজেন্ডার একটা মূল কার্যকারী শক্তি হচ্ছে ডক্টর ইউনূস, কেননা তার যে ব্যক্তিত্ব, তিনি বাংলাদেশকে নতুন করে উপস্থাপন করবেন জাতিসংঘের সাধারণ সভায় তিনি যখন বক্তৃতা দেবেন। এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে যেখানে প্রেসিডেন্ট বাইডেন সহজে কারোর সাথে এখন দেখা করার কথা না, কেননা তার এখন প্রেসিডেন্সিয়াল ডিউটিস প্রায় শেষের পথে এবং নিঃসন্দেহে এটা জাতিসংঘে তার শেষ উপস্থিতি। সেখানে যে তিনি খুব বেশি সময় কাটান না নিউ ইয়র্কে, তার মধ্যেও তিনি ডক্টর ইউনূসের সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে শেষ পর্যন্ত ডেলাওয়্যার অঙ্গরাজ্যে বাইডেনের বাড়িতে যে দেখা করতে হয়েছে গতকাল, সেখানে বাইডেন নিজেই এখন আমাদের ডক্টর ইউনূসের সাথে দেখা করার আগ্রহ দেখিয়েছেন। তারপর এখন যেটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে নতুন শাসকরা এসছে, তাদের যে বৈধতা, তাদের যে উপযোগী গ্রহণযোগ্যতা, এটা যে বাংলাদেশে কত সুগভীর এবং কতখানি জনসমর্থিত, সেই বিষয়টা নতুন করে ডক্টর ইউনূস জাতিসংঘে তুলে ধরবেন। যদিও এটা কারো অজানা নয়, বিশ্বব্যাপী একমাত্র একটি দেশই সমালোচনার চোখে দেখে এসছে, সারা বিশ্ব কিন্তু এটা জননন্দিত হয়েছে। ডক্টর ইউনূসের আরেকটা দায়িত্ব হবে আমাদের যে অর্থনৈতিক প্রয়োজনগুলো সেগুলো তুলে ধরা, কেননা বিশ্ব মন্দার সাথে সাথে বাংলাদেশের অর্থনীতিও এই যে আগেকার সরকারের যে প্রচণ্ড লুটপাট এবং আমাদের যে বিশাল অঙ্কের যে বৈদেশিক মুদ্রা পাচার হয়ে গেছে আগেকার শাসকদের দুষ্কর্মের পরিণতিতে, সেই অর্থ কিভাবে আবার দেশে ফেরত আনা যায়, সেই বিষয়গুলো বড় দায়িত্ব হবে। খলিলি ভাই, আপনি জানেন, স্যার একটু ইঙ্গিত দিয়েছিলেন, সেটি হলো যে সাধারণ পরিষদের যে সভাগুলি হয় তখন আমেরিকা একটা অনুষ্ঠানের আয়োজন করে, সেখানে আমেরিকান প্রেসিডেন্ট থাকেন এবং সবার সরকার প্রধানরা যারা অংশ নেন তারা সেখানে যোগ দেন এবং সেখানে উনি সবার সাথে হেলো হাই করেন, একটা সৌজন্য সাক্ষী। কিন্তু এখানে কোনো দ্বিপাক্ষিক বা সাইড লাইনে কোনো মিটিং হয় না। এবার সম্ভবত ব্যতিক্রম হচ্ছে, যেটা জো বাইডেন ডক্টর ইউনূসের সঙ্গে করবেন। গত 30 বছরে তৃতীয় বিশ্বের কোনো নেতার সাথে দ্বিপক্ষীয় বৈঠক করার নজির আমেরিকান প্রেসিডেন্টের ছিল না, এই প্রথম হচ্ছে। সাধারণভাবে ভোজসভায় বিশ্ব নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে দেখা সাক্ষাৎ করেন, কিন্তু এবার আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের সিনিয়র লিডার যারা আছেন তারা কিন্তু একসাথে বসবেন। এটাকে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক বলা যায়। এই বৈঠকগুলো সাধারণভাবে ওয়াশিংটনে হয়, কিন্তু এবার প্রফেসর ইউনূসের সাথে মিটিং করার জন্য প্রেসিডেন্ট বাইডেন একটা বিশেষ সময় এখানে ব্যয় করবেন। স্যার বলছিলেন যে আমাদের প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার সাথে যে মিটিং করেছেন সেটা হচ্ছে বাইডেনের নিজস্ব অঙ্গরাজ্যে তার বাসভবনে। অন্যদিকে প্রফেসর ইউনূসের সাথে মিটিংটা হচ্ছে জাতিসংঘে এবং প্রেসিডেন্ট বাইডেন এখানে আসছেন। এটা অবশ্যই একটা তাৎপর্যপূর্ণ বিষয় এবং বাংলাদেশের জন্য এটা গৌরবেরও। আর
প্রফেসর ইউনূস সাহেব বাংলাদেশকে নতুনভাবে উপস্থাপন করার জন্য যাচ্ছেন, এটা ওনার কিন্তু প্রথম বিদেশ সফর। যদিও প্রফেসর ইউনূস এমন একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব যাকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন হয় না, এমনকি অনেক সময় বাংলাদেশের পরিচয়টা ওনার পরিচয় দিয়েই মহিয়ান হয়, এটাই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখি। ফলে প্রফেসর ইউনূসের যে এবার জাতিসংঘ অধিবেশনে যাওয়ার জন্য আমেরিকা সফর হচ্ছে, এই সফরটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমেরিকান প্রশাসন, ঠিক আছে, জো বাইডেন হয়তো বিদায়ী প্রেসিডেন্ট, ওনার এটা সর্বশেষ ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে, কিন্তু ওনার দলের যে যিনি প্রতিনিধি, ইনি কিন্তু এখনকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ইনি যদি নির্বাচিত হন তাহলে এটার ধারাবাহিকতা চলবে। অন্যদিকে প্রফেসর ইউনূসের সম্পর্কটা কিন্তু শুধুমাত্র ডেমোক্রেট পার্টির সাথে না, উনি উভয় দলের সাথে ওনার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ফলে কোনো কারণে যদি ডোনাল্ড ট্রাম্প যদি আবার নির্বাচিত হন প্রেসিডেন্ট হিসাবে, তাহলেও যে বাংলাদেশের যে অভিযাত্রা, সেই অভিযাত্রার ক্ষেত্রে আমেরিকান সমর্থন পাওয়ার সম্ভাবনা আছে। সবচেয়ে বড় বাংলাদেশের জন্য ইস্যু হচ্ছে এই যে 5ই আগস্টের আগের যে একটা স্বৈর শাসনের 1.5 দশক, এই 1.5 দশকে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলো যে একদম ধ্বংসের কাছাকাছি পৌঁছাই গেছিলো, সেই জায়গা থেকে বাংলাদেশ রাষ্ট্রটাকে মেরামত করে আবার নতুন ট্র্যাকে ফিরিয়ে নিয়ে আসা, যে দায়িত্বটা বাংলাদেশের জনগণ প্রফেসর ইউনূসকে দিয়েছেন, সেই দায়িত্বটা কি, এটার গভীর তাৎপর্য কি, এটা উনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যেমন উপস্থাপন করবেন, একের সাথে বিশ্ব নেতৃবৃন্দের সাথে ওনার যে বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠক এবং সৌজন্য সাক্ষাৎকার আছে, এখানেও কিন্তু উনি তুলে ধরতে পারবেন। আপনি শুধু প্রেসিডেন্ট বাইডেনের কথা বললেন, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টের সাথেও কিন্তু ওনার বৈঠক আছে এবং আরও একাধিক দেশের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক আছে। এটা বাংলাদেশের জন্য একটা গৌরবের, অহংকার, একটা বিরাট সুযোগ মনে হয় আমার। স্বৈরাচার সরকারের সময় মানবাধিকার এবং গণতন্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ইউনিয়ন সহ পশ্চিমা বেশ কিছু দেশের সঙ্গে একটা সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছিল, এবং এই টানাপোড়েনের কারণে অনেক ধরনের সমস্যাও তৈরি হয়েছিল আমাদের দেশে। মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেছে। বাংলাদেশের ভাবমূর্তি একদম তলিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। ধারণা করা হচ্ছে যে এবারে ডক্টর ইউনূসের এই জাতিসংঘতে যাওয়া এবং তার বক্তব্যের মাধ্যমে তিনি এইটাকে মেরামত করবেন এবং উপরে নিয়ে আসবেন। আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা ঠিকই বলেছেন। দেখেন, আগেকার সরকার যা করেছে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে, এর ফলে কিন্তু আগের সরকারের সরাসরি আন্তর্জাতিক অপরাধ আদালতে তাদের বিচারের সম্মুখীন হওয়ার সমূহ সম্ভাবনা ও প্রচুর এভিডেন্স প্রমাণ রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে, এবং ধরে নেওয়া হয় যে স্বয়ং তৎকালীন তথাকথিত প্রধানমন্ত্রী নিজেই তাকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ফেস করতে হবে। এই বিষয়টা আন্তর্জাতিক ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ একটা প্রয়োজনীয়তা, স্পেশালি জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র, এরা দুটি পক্ষই কিন্তু এর পক্ষে কাজ করবে। আমার ধারণা যে ডক্টর ইউনূস এই প্রক্রিয়ার বাস্তবায়নকে সমর্থন দেবেন, এবং ওই সমর্থনের মাধ্যমে ডক্টর ইউনূস এটা প্রমাণ করে দিবেন যে আমরা কতখানি, এই সরকার যে এসেছে তারা কতখানি ভিকটিম হয়েছিল সে ছাত্রদের বিপ্লবের সময়, এবং ছাত্ররা কিভাবে অসাধারণ বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী অবদান রেখেছে। তার পরিণতিতে আজকে বাংলাদেশে মানবাধিকারের একটা নতুন প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। যেভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, যেখানে নতুন প্রজন্মের শত শত ছাত্রদের সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে, তার যদি আন্তর্জাতিক অনুসন্ধান না হয়, বিচার না হয়, তাহলে এটা আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে এবং মানবাধিকারের বর্তমান বিশ্বে প্রয়োগের ক্ষেত্রে একটা বড় শূন্যতা রাখবে। এবং এক্ষেত্রে আমার এটুকু আরও অ্যাড করা দরকার যে এই যে এইসব ঘটনাগুলো ঘটেছিল বাংলাদেশে, তার জন্য ভারতীয় প্রধানমন্ত্রীকে একটা বড় ধরনের প্রশ্ন করা যেতে পারত, কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী আমাদের ডক্টর ইউনূসের মুখোমুখি হচ্ছেন না, এবং যদি হতেন তাহলে হয়তো তার ওই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো সামর্থ্য থাকতো কি না আমার সন্দেহ হয়। কেউ কেউ বলেন যে এই প্রশ্নের মুখোমুখি যাতে না হতে হয় সেই কারণে উনি এই বৈঠকটি এড়িয়ে গেছেন। এটাই হচ্ছে মূল কথা। তিনি ডক্টর ইউনূসকে চোখে চোখে তাকাতে পারবেন না। ডক্টর ইউনূস অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত শার্প একজন ব্যক্তি, যিনি নিজে সাফার করেছে। এই ভারতের প্ররোচনায় তাকে বিচারের সম্মুখীন হয়ে 8 তলার সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়েছে, নেমে আসতে হয়েছে, এবং তিনি মৃত্যুবরণ করতেও পারতেন। ভারতীয়
যে চাপ ছিল, ভারতীয় গোয়েন্দা বাহিনীর যে প্রক্রিয়া কাজ করেছে বাংলাদেশে সেই সময়, সেটা যে কত ভয়ঙ্কর, এবং সেই ভয়ঙ্কর বাস্তবতাটা ডক্টর ইউনূসের চেয়ে আর কেউ ভালো বোঝে না। এবং ওই জন্যই নরেন্দ্র মোদী নিউ ইয়র্ক ছেড়ে পলায়ন করেছেন একদিন আগে। খলিল ভাই, কূটনীতিকরা বলছেন যে ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্ব বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া এবং বাংলাদেশের হয়ে কথা বলাটা একটা ইতিবাচক ভূমিকা রাখবে নিঃসন্দেহে। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জের যে জায়গা, যে বিভিন্ন সংস্কারের কৌশলগত বা টেকনিক্যাল দিকে সাপোর্ট, তারপর বিদেশে টাকা পাচার, এইসব বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার পথটা সুগম হবে। আপনার কি মনে হয়? প্রফেসর ইউনূস সাহেব যে এবার নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন, এখানে আমরা যতদূর জানতে পারি ওনার 4টা এজেন্ডা আছে সামনে। প্রথম এজেন্ডা হচ্ছে বাংলাদেশে আসলে কি হয়েছিল, যে গত 15 বছরে সকল প্রতিষ্ঠান যে ধ্বংস হয়ে গেছে, কিভাবে ধ্বংস হয়েছে এটা চিত্রটা তুলে ধরা। আর একই সাথে এই 5 আগস্টের পরবর্তী পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে কি দায়িত্ব আসছে, কি চ্যালেঞ্জ সামনে আসছে, কি কি কাজগুলো আসছে, এই জিনিসটা তুলে ধরা। 2 নম্বর হচ্ছে কি বাংলাদেশের এই যে অর্থনৈতিক যে দুরবস্থার কথা বললেন, যেসব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে হচ্ছে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশের ব্যাংকিং সেক্টর এখন চরম একটা দুর্দশাগ্রস্ত অবস্থার মধ্যে আছে, মানে হাজার হাজার কোটি টাকা প্রতিনিয়ত পাচার হয়েছে বাংলাদেশ থেকে। ফলে এই চিত্রটা তুলে ধরা, আর এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাংলাদেশের রিজার্ভ বাড়ানোর জন্য, বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য বাড়ানোর জন্য, বাংলাদেশের রেমিটেন্স বাড়ানোর জন্য বিদেশি বিনিয়োগ এবং তাদের সহায়তার প্রয়োজন, সেই সহায়তার চিত্রটা উনি তুলে ধরবেন। আমরা জানি উনি এবারের যে নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন, উনি একই সাথে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রধানের সাথে কিন্তু আলাদা আলাদাভাবে মিটিংয়ে বসবেন। আর আমি যতদূর জানি আমেরিকান প্রতিপক্ষের সাথে যে বাংলাদেশ টিমের বৈঠক আছে, এখানে FBI বাংলাদেশের এই যে পাচার করা যে অর্থ গেছে এটা ফেরত দেওয়ার ব্যাপারে তারা সহযোগিতা চাওয়া হতে পারে, এবং আমি বিশ্বাস করি এই ক্ষেত্রে ইতিবাচক একটা সহায়তা পাওয়া যেতে পারে। খলিল ভাই, এই প্রসঙ্গে একটা কথা বলছি, প্রায় আলোচনা হচ্ছে যে এই এটা নর্মাল একটা অঙ্কও বলা হয়, 2000 কোটি টাকা পাচার হয়ে গেছে, না 2 লাখ কোটি টাকা, এরকম একটা নানান ধরনের অঙ্ক আসে। প্রশ্ন হলো যেটা, কেউ কেউ বলছেন যে এই টাকাটা ফেরত আনানো সম্ভব, এবং আপনারা জানেন সরকার ইতিমধ্যে যোগাযোগ করেছে, এবং আমাদের TIB তারাও কিন্তু কয়েক জায়গায় চিঠি দিয়েছে যাতে টাকাটা ফেরত আনা যায়। আপনার কি মনে হয় যে এই সরকার যদি সদিচ্ছা থাকে তাহলে টাকাটা ফেরত আনা যাবে? আমার ধারণা এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর দায়িত্ব নেওয়ার পরে যে স্টেপগুলো নিয়েছেন, সেই স্টেপগুলো বাস্তবায়ন করা সম্ভব হলে এর বড় একটা অংশ ফেরত আনা সম্ভব। আপনি এই পরিমাণটা কত বলা খুব কঠিন, 2 লক্ষ কোটি টাকা অথবা তার চাইতে অনেক বেশি হতে পারে, যেটা আমরা বিভিন্ন রিপোর্টে পাই। এই টাকাটা ফেরত আনার জন্য আমেরিকান যুক্তরাষ্ট্রের কনসার্ন যে বিভাগগুলো আছে, সেই বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য যেসব দেশ আছে, আন্তর্জাতিক সংস্থা যেগুলো আছে, তাদের সহযোগিতার প্রয়োজন। এই সহযোগিতা পাবো বলে আমরা বিশ্বাস করি বিভিন্ন ইঙ্গিতের কারণে, এবং সেটা যদি সম্ভব হয়, যারা আসলে পাচার করেছেন তারা তো কোনো না কোনো দেশে ব্যাংকিং চ্যানেলে নিয়ে গেছেন, এই টাকা ফেরত আনা সম্ভব। অলরেডি সুইস ব্যাংকের মতো কিছু প্রতিষ্ঠান এই ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করার ব্যাপার আশ্বাস দিয়েছে। আমার ধারণা এবার প্রফেসর ইউনূস সাহেবের যে আমেরিকান সফর, এই সফরে বড় একটা ফিডব্যাক আমরা হয়তো পেতে পারি, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি আছেন উনিও আশাবাদী। উনি বিভিন্ন সময় বলেছে যে বাংলাদেশের অর্থনীতিতে যে ক্ষত তৈরি হয়েছে এই অর্থ পাচারের কারণে, সেই ক্ষত সারানোর ব্যাপারে ওনারা আশাবাদী। আমার ধারণা এই গভর্নমেন্ট বাংলাদেশকে এমন একটা জায়গার দিকে নিয়ে যেতে পারবে, যে জায়গাটা থেকে বাংলাদেশে এতদিন পর্যন্ত অগ্রগতির যে একটা ট্র্যাক ছিল, যে ট্র্যাক থেকে গত 15 বছর বিচ্যুতি করে অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই জায়গাটাতে হয়তো আবার বাংলাদেশ ফিরে আসতে পারবে। স্যার, আপনি জানেন যে আপনি নিজেও বলেছেন যে ডক্টর ইউনূসের যে ব্র্যান্ডিং, এটা নিয়ে সব জায়গায় আলোচিত হচ্ছে, হ্যাঁ, এবং তার প্রতিপক্ষ কোনো রাষ্ট্রনায়কের কাছে যদি কথা বলেন বা অন্য কোনো বিষয় যে উনি জানান, সেটাকে অনেক গুরুত্ব দেওয়া হয়। আপনি লক্ষ্য করেছেন সংযুক্ত আরব আমিরাতে যে আমাদের অ্যারেস্ট হয়েছিল, একটা চিঠিতে কিন্তু তারা পাঠিয়ে দিয়েছিল, এবং কেউ ভাবতে পারে নাই যে এই ধরনের অ্যাকশন হবে। খলিল ভাই যে কথাটা বললেন যে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে যে বিভিন্ন দেশের রাষ্ট্রের সহযোগিতা লাগবে, ডক্টর ইউনূস সেই কাজটি করতে পারবেন, আপনার কি মনে হয়? করতে পারবে এজন্যে যে তিনি যাকে দায়িত্ব দিয়েছে, যে কয়জনকে দায়িত্ব দিয়েছে, তাদের প্রচুর অভিজ্ঞতা, পড়াশোনা ও পরিচিতি রয়েছে এই কাজটা এফেক্টিভলি সেরে ফেলতে। আমি বলছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যিনি কিনা নিজেই একজন সুনামধন্য অর্থনীতিবিদ
এবং যিনি ওয়ার্ল্ড ব্যাংকে ও IMF-এ দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছে, এই যে তার যে প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান এবং যে আমলাতান্ত্রিক প্রক্রিয়া ফলো করতে হয়, স্পেশালি আইনগত যে কাজগুলো আগে সারতে হয়, যে দেশে চুরি করে রাখা হয়েছে এবং যে দেশ থেকে চুরি করা হয়েছে, দুই দেশেরই আইনগত ভিত্তি থাকতে হবে এবং সেটা কোর্ট দ্বারা অ্যাপ্রুভড হতে হবে। এইগুলো হচ্ছে অত্যন্ত জরুরি এবং এই প্রক্রিয়াগুলো অলরেডি শুরু করা হয়েছে। তার উপর বাংলাদেশের একজন ডক্টর ইউনূসের স্পেশাল একজন রাষ্ট্রদূত হিসাবে একজনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। ভদ্রলোকের প্রচুর শিক্ষাগত ও বাস্তব যোগ্যতা রয়েছে। তিনি রিসেন্টলি অ্যাপয়েন্টেড হয়েছেন এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে তিনি অধ্যাপনাও করছেন এবং এই বিষয়ে মানি লন্ডারিংয়ের উপরে সেও একটা গুরুত্বপূর্ণ রোল। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি যে ডক্টর ইউনূসের যে প্রক্রিয়া, এটা একেবারে কোনো আবেগপ্রবণ বা কোনো ডাক দেয়া, আহ্বান করা এইসব বিষয় না। প্রক্রিয়াটা যেভাবে এগোতে হয়, কাগজে কলমে যে ধাপে ধাপে এগিয়ে যে করতে হয়, সেটা বেশ আমরা বলি যে সময় সাপেক্ষ ও পেইনস্টেকিং। তবে সেই কাজটা শুরু হয়ে গিয়েছে এবং সেখানে যে যোগাযোগের মাত্রা ডক্টর ইউনূসের রয়েছে আন্তর্জাতিক যে অবস্থানগুলোতে, আমরা তো বলা হয়েছে, আমি তো শুনলাম যে হয়তো ৮০% যে চুরি করার টাকা হয়তো ফেরত আসা সম্ভাবনা নিশ্চিতই বলা যায়। প্রিয় দর্শক, আমরা একটু বিরতিতে যাব, আমরা এক্ষুনি ফিরছি। আপনারা বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টায়। আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আরেকটি খবর নিশ্চয়ই আপনাদের দুজনের দৃষ্টি আকর্ষণ করেছে, সেটি হলো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের নরেন্দ্র মোদী বৈঠক করেছেন, যেটা আপনি শুরুতে বলেছিলেন। সেখানে কোয়াড দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা মূলত বৈঠকে বসেছিলেন। কিন্তু একটি বিষয় সেখানেও কিন্তু আলোচনা হয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস একটা প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেখানে বলেছে যে মোদি বাইডেনের সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন। এবং আপনি জানেন যে এরও আগে গত মাসেই দুই নেতার মধ্যে টেলিফোনে কথোপকথন হয়েছিল এবং সেখানেও বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে মোদি জো বাইডেনকে জানিয়েছিলেন। ওই আলোচনায় নানান ধরনের বিষয় উনি বলেছিলেন। এর মধ্যে একটা বলেছিলেন হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘু ইত্যাদি পরিস্থিতি। মোট কথা যেটা সেটা হলো যে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে বারবার জো বাইডেনকে নক করছেন মোদি। এটা খুবই দুঃখজনক এবং এটা অসৌজন্যমূলক বলা যায়, যেখানে তাই হেডস অফ গভর্নমেন্ট যাচ্ছে পাকিস্তান, ভারত, বাংলাদেশের রাষ্ট্র মোদির এটা বলতে গেলে তার যে শিক্ষাগত অসম্পূর্ণতা এবং সে যার যে অতীত প্রচণ্ড প্রতিহিংসা পরায়ণ আচরণ, তারই প্রতিফলন ঘটবে। একটা মার্কিন প্রেসিডেন্ট, তার সময়কাল প্রায় শেষ এবং তিনি বার্ধক্যের ভারে নুয়ে গিয়েছেন। বলতে গেলে তার স্মৃতিশক্তিও অত ভালোভাবে কাজ করে না, যার ফলে বাধ্য হয়ে তিনি দ্বিতীয় টার্মে আর দাঁড়াননি। মাত্র কয়টা মাস বাকি রয়েছে। এই সময় যেটা করা উচিত সেটা আপনি অন্য কোনো পার্শ্ববর্তী একটা দেশ যার সাথে আপনি দীর্ঘ সময় এত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন এবং যে ঘটনাগুলোর ফলে ওই সম্পর্ক শেষ হয়েছে সেটা মার্কিন গোয়েন্দা বাহিনীর চেয়ে আর কেউ অত ভালো জানে না। এবং মার্কিন যে রাষ্ট্রদূত ঢাকায় নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে এবং প্রেসিডেন্ট বাইডেনকে পুরো বিষয়টা জানিয়েছে এবং মোদি কি করবে না করবে সেগুলো ভালো করে প্রেসিডেন্ট বাইডেনকে ব্রিফ করেছে। সুতরাং এগুলো চিন্তা করলে এটা পুরো বিষয়টা একটা হাস্যকর এবং এটা সেলফ ডিফিটিং বলতে গেলে। এটা মোদি তার এটা স্বভাবসুলভ দুর্বলতা। এটা কেন সে করছে? কারণ সে লুকাতে চাচ্ছে যে ভারতীয় যে গোয়েন্দা বাহিনী বাংলাদেশে ওই সময় যেসব কার্যকলাপ করেছে এবং এখনও তাদের যেসব প্রক্রিয়া তারা ব্যবহার করে, যার কারণে আমেরিকা স্বয়ং ভারতকে ওয়ার্নিং দিয়েছে। ওই যে কানাডায়
তারা যে খুন করেছে ভারতীয় গোয়েন্দা বাহিনী, তারপর মার্কিন যুক্তরাষ্ট্রেও তারা এইভাবে চেষ্টা করেছে, এবং এই যে ভারতীয় গোয়েন্দা বাহিনীর এই ধরনের ন্যাক্কারজনক কাজ, যেটা একসময় মোসাদ বা সিআইএকে বলা হতো 60-এর দশকে তারা করত, এই প্রক্রিয়া এটা তারা বাংলাদেশেও প্রয়োগ করেছে এবং এখনও করার চেষ্টা করবে, এবং এটা আমার মনে হয় মার্কিন গোয়েন্দা বাহিনী খুব ভালো করেই জানে এবং সেই অনুযায়ী তারা বাংলাদেশ সরকারকে সব সময় জানিয়ে রাখে। খলিল ভাই, আমরা আপনার কাছে একটি বিষয় জানতে চাই, সেটি হলো বহুল আলোচিত একটি কথা রয়েছে যে দিল্লির চোখে ঢাকাকে দেখা, ওয়াশিংটন এই কাজটি দীর্ঘদিন করেছেন। এখন কিন্তু মনে করা হচ্ছে সেই কাজটি তারা একেবারেই সরে এসছেন, এবং সরে আসাতে স্বাভাবিক দিল্লির সমস্যা হতে পারে। এখন বাংলাদেশের ব্যাপারে আসলে দিল্লির সেই ধরনের যোগাযোগটা এখন নেই নানান কারণে। বলা হচ্ছে যে ওয়াশিংটনের মাধ্যমে তারা বাংলাদেশে কিছু করতে চায় বা বাংলাদেশের সঙ্গে থাকতে চায়, এবং সেই কারণে বারবার নক তারা। আসলে আমরা বিষয়টা বুঝতে হলে আমেরিকা এবং ভারতের মধ্যে সম্পর্কটা কোন পর্যায়ে এটা একটু দৃষ্টি দেওয়া দরকার মনে হয়। আমরা মনে করি যে ভারত এবং আমেরিকান সম্পর্কটা এটা মনে হয় কৌশলগত মৈত্রী সম্পর্ক। আমার কাছে সেটা বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের বিভিন্ন বিশ্লেষক যারা আছেন তারা কিন্তু বিষয়টা ওইভাবে বলেন না, তারা বলে সুবিধাজনক মৈত্রী আর কি। স্ট্র্যাটেজিক ফ্রেন্ডশিপ একরকম, আরেকটা হচ্ছে কি যেখানে যেখানে সুবিধা ওখানে মিত্র হওয়া। আপনি কোয়াডের কথা উল্লেখ করেছিলেন, কোয়াডে আমেরিকাও মেম্বার আবার ভারতও মেম্বার, এবং কোয়াড বলতে গেলে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় এক অবস্থার মধ্যে আছে। এখন ভারতীয় পত্রিকাগুলো বলছে যে কোয়াডকে সক্রিয় করার চেষ্টা করা হচ্ছে। এই প্রসঙ্গে বাংলাদেশের সাবজেক্টটা চলে আসছে। বাংলাদেশের সাবজেক্টটা মোদি যে তুলছেন এটা আমার ধারণা হচ্ছে ভারতের আভ্যন্তরীণ জনমতের কারণে। স্যার যে বললেন ভারতের বাংলাদেশ নীতিটা যে ফেল করছে, এটার ব্যাপারে ভারতীয় জনগণের কাছে মোদিকে বারবার কিন্তু জবাবদিহি করতে হচ্ছে। এই জন্য উনি আমেরিকাকে বাংলাদেশের বিরুদ্ধে নানান ধরনের বিষোদ্গার করে বিভিন্ন নালিশ করার চেষ্টা করছে। এখন প্রশ্ন হলো এই অভিযোগ, এই নালিশে কি কোনো কাজ হবে? আপনি উল্লেখ করছিলেন 1 মাস আগে উনি একইভাবে কথা বলেছিলেন, কিন্তু সেটাও ইন্ডিয়ান মিডিয়াতে আসছে, কিন্তু আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হয়নি যে দুইজনের বিষয়ে বাংলাদেশ প্রসঙ্গে আসছে। তার মানে হচ্ছে কি বাংলাদেশকে এখন ভারতীয় চোখ দিয়ে আমেরিকা কখনো দেখে না এবং সামনে দেখবে বলেও মনে হয় না। ভারতের সাথে আমেরিকান যে সম্পর্ক, তারা কোয়াডের মেম্বার, এটা ঠিক আছে, কিন্তু একই সাথে ব্রিক্সেরও কিন্তু তারা মেম্বার। ফলে আপনার এই যে রাশিয়ার সাথে যখন ইউক্রেনের যুদ্ধ হলো তখন রাশিয়ান তেল তারা ইম্পোর্ট করে সেটা আবার অন্য দেশে বিক্রি করছে, এই বিষয়গুলো কিন্তু আমেরিকার সামনে আছে। ফলে তারা কিন্তু বারবার বিরক্তি প্রকাশ করেছে ভারতের নীতি নিয়ে, যার কারণে তাদের সাথে ভারত এবং আমেরিকান সম্পর্কটা নিরবচ্ছিন্নভাবে ফ্রেন্ডশিপের মধ্যে দিয়ে যাচ্ছে এমন কিন্তু না। আর বাংলাদেশের বিষয়টা ধরেন, যদি ভারত এবং আমেরিকান সম্পর্কটা খুবই মানে আস্থার একটা সম্পর্ক থাকতো, তাহলে বাংলাদেশের এই যে জনগণের ছাত্রদের যে অভ্যুত্থান বা বিপ্লব যেটা হলো, বিপ্লব পরবর্তী ভারতের অবস্থানটা বাংলাদেশে এরকম হয়ে গেল কেন? বাংলাদেশের জনগণ তাদের যে বাংলাদেশে একটা স্বৈরাচারের পৃষ্ঠপোষকতা করা, ভোটারবিহীন 3টা নির্বাচনে তারা বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেয়, এটা যে গ্রহণ করতেছে না, সেই বিষয়টা আমেরিকানরা কিন্তু বারবার বলছে। এখানে আমেরিকান নীতি এবং ইন্ডিয়ান নীতি কোনোভাবেই সমান্তরাল ছিল না। ফলে আমেরিকাকে যতই অভিযোগ করুক না কেন, আমেরিকা তার বাংলাদেশ নীতি পাল্টাবে এমন না। তবে হ্যাঁ, দিল্লির একটা প্রচেষ্টা থাকবে, সেটা হচ্ছে আমেরিকার মাধ্যমে বাংলাদেশকে এক ধরনের প্রভাবিত করার চেষ্টা করা। এই যে হিন্দুদের প্রতি নির্যাতনের যে কাহিনীগুলো এখন প্রচার করা হচ্ছে এবং বিভিন্নভাবে তাদের যে এখানে গোয়েন্দা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কের মাধ্যমে একটা অস্থিরতা তৈরি করা, সেটা গার্মেন্ট সেক্টরে হোক অথবা সংখ্যালঘুদের ক্ষেত্রে হোক। অতি সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে যে ঘটনাগুলি ঘটতেছে সেটাই যদি আমরা ধরি, এটা করা হচ্ছে যাতে করে এখানে একটা অস্থির অবস্থা তৈরি করে তার ভারতীয় সরকার তার অভ্যন্তরীণ জনগণের কাছে একটা বুঝ দিতে পারে এবং একই সাথে আন্তর্জাতিক নেতৃত্ব যারা আছে তাদের কাছে একটা অভিযোগ নিয়ে একটা কথা নিয়ে যেতে পারে। আমার মনে হয় এই প্রচেষ্টা খুব সফল হবে বলে মনে হচ্ছে না। প্রফেসর ইউনূসের এবার যে সফরটা, এই সফরটা মনে হয় এটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য অনেক কাজ করতে পারে। স্যার, একটি বিষয় আপনি এই বিষয়টা ভালো জানেন, কোয়াড নিয়ে কথা হচ্ছে। আপনি লক্ষ্য করেছেন কোয়াড কিন্তু বেশ সক্রিয় ছিল, আবার নিষ্ক্রিয় হয়ে গেছে একদম। এবং কোয়াডকে সক্রিয় করার জন্য নরেন্দ্র মোদী নতুন করে মাঠে নেমেছেন এবং এর কারণও রয়েছে। সম্ভবত আগামী বছর কোয়াড যারা সদস্য রয়েছেন রাষ্ট্রপ্রধানদের একটা সম্মেলন দিল্লিতে হওয়ার কথা রয়েছে। আমার প্রশ্ন হলো, কোয়াড সক্রিয় হলো আবার নিষ্ক্রিয় হয়ে গেল কেন? কোয়াড সক্রিয় হয়েছিল তখন একটা প্রাথমিক পর্যায়ে ছিল এবং তখন চীনের যে
অগ্রগামী নীতি এবং তার চীনের যে অত্যন্ত পজিটিভ একটা পজিশন তাইওয়ানের প্রতি এবং মালাক্কা স্ট্রেটসের প্রতি, সেটার কারণে আমেরিকা কোয়াডকে প্রাথমিক স্টেজে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। কিন্তু কোয়াড যে শেষ পর্যন্ত ভারতীয় নির্লিপ্তর কারণে কোয়াড তার কার্যকারিতা হারিয়ে ফেলবে, সেটা বাস্তবে দেখেই কিন্তু আমেরিকা ওকাস বা ওই যে অস্ট্রেলিয়া, ইউকে আর মার্কিন যুক্তরাষ্ট্র এই সামরিক একটা ত্রিপক্ষীয় সংগঠন করে। এই ত্রিপক্ষীয় সামরিক সংগঠন হওয়ার ফলে এই কোয়াড এটা তার রিয়েল কার্যকারিতা হারিয়ে ফেলে। এবং এর মূল আরেকটা কারণ হচ্ছে যে ভারত এখানে থেকে আমেরিকার সাথে যে নিরাপত্তা চুক্তি সই করার কথা, সামরিক চুক্তি, সেটা ভারত করেনি। ভারত বলছে যে আমরা সরাসরি কোনো সামরিক বন্ধনে যাব না। তারপর থেকেই কিন্তু ভারত মহাসাগরে ও বঙ্গোপসাগরে আমেরিকান নৌবাহিনীর প্রতি একটা বিমাতা সুলভ আচরণ শুরু করলো। এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে ভারত আবার আলাদাভাবে চীনের সাথে এমন কিছু যোগাযোগ সৃষ্টি করলো যেটা আমেরিকানরা ঠিক ভালোভাবে নেয়নি, বুঝতেও পারলো না। তারপর আবার ভারতীয়রা ওই রাশিয়ার সাথে একটা বিশেষ অস্ত্র ক্রয় সম্পর্ক বজায় রাখলো। তারা ভারত রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করলো এবং বলতে গেলে আমেরিকান যে স্যাংশনস রাশিয়ার বিরুদ্ধে, সেটাকে পুরোপুরি অগ্রাহ্য করলো ভারত। এই সমস্ত জিনিসগুলোই কিন্তু এই জোটকে, যেটার কথা আপনি বললেন, কোয়াডকে ইভেনচুয়ালি স্থূল করে দিল, কোনো রিয়েলি কার্যকর। আর এখন সেটার যে স্বভাব হচ্ছে, আমার কাছে এটা অনেকাংশে একটা আনুষ্ঠানিকতা মনে হয়। মূল কথা হচ্ছে যে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সত্যিকার অর্থে কোনো সামরিক সম্পর্ক, বিশ্বাসযোগ্য সামরিক সম্পর্ক গড়ে ওঠা এখন আর সম্ভব হবে না। খলিল ভাই, আবার বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনের দিকে যাই। এর কারণও রয়েছে, সেটি হলো অমিত শাহ ভারতের ক্ষমতাসীন বিজেপির দ্বিতীয় নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি একজন উগ্র হিন্দুত্ববাদী, এটা সবাই জানে। চরম মুসলিম বিদ্বেষী হিসাবে আমরা তাকে দেখেছি তার কথাবার্তায়। গত শুক্রবার তিনি ঝাড়খণ্ডের একটি নির্বাচনী সভায় বলেছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সিধে করে দেওয়া হবে। আপনার নিশ্চয়ই জানা আছে যে 2018 সালেও তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উইপোকা হিসেবে আখ্যায়িত করেছেন। প্রথম প্রশ্ন হলো যে অনুপ্রবেশকারী আদৌ আছে কিনা, সেটাই বড় প্রশ্ন। মূল কথা উনি তুচ্ছতাচ্ছিল্য করেছেন। মূলত উনি বেসিক্যালি গুজরাট থেকে কিন্তু ওনার উত্থান, গুজরাটে যে মুসলিম বিরোধী যে দাঙ্গাটা ছিল, অনেকেই মনে করে যে এটা নেপথ্য নায়ক ছিলেন হচ্ছে অমিত শাহ। পরবর্তী পর্যায়ে বিজেপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যাওয়ার পরে ওনার সেই ধারাবাহিকতাটা কিন্তু বজায় রাখছেন। অনুপ্রবেশকারী যে ইস্যুটা, এই ইস্যুটা তো অনেকটা বেসলেস একটা ইস্যুর মতো। কারণ তারা বলছে যে পশ্চিমবঙ্গে 2 কোটি বাংলাদেশে যে ওখানে আশ্রয় নিয়েছে, আসামে অলরেডি এনআরসি তৈরি করে এখানকার প্রায় 40 লক্ষ মানুষকে অনাগরিক করা হলো। এগুলি করা হচ্ছে কি, সাম্প্রদায়িকতাটাকে যখন রাজনীতির হাতিয়ার বানানো হয় তখন এই উগ্র টাইপের কথাগুলি বলতে হয়। কিন্তু ভারতের মানুষ এখন এটা আর নিচ্ছে না। এটার আমরা প্রমাণ পাই হচ্ছে গত যে লোকসভা নির্বাচনটা হলো, এই লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। যদিও বলা হয়েছিল যে এবার 400 পার হয়ে যাবে, 400 পার তো দূরের কথা, 270-72 পর্যন্ত যেতে পারে না, 240 আটকে গেছে। তো এই যে তাদের ব্যর্থতা, তার মানে হচ্ছে কি আসলে ভারতের মানুষ এই উগ্র সাম্প্রদায়িকতা, একটা জাতি বিদ্বেষ, সংখ্যালঘু বিদ্বেষ, মুসলিম বিদ্বেষ, খ্রিস্টান বিদ্বেষ, এটাকে গ্রহণ করতেছে না। এবং এই বক্তব্যগুলো তারা বিভিন্ন রাজ্যসভার যখন নির্বাচন হয় তখন কিন্তু এগুলো খুব বলে আর কি। যেমন পশ্চিমবঙ্গে যখন গত নির্বাচন হলো, রাজ্যসভা নির্বাচন, তখন কিন্তু বলছিল যে 2 কোটি, আপনি যে উল্লেখ করলেন না বাংলাদেশিদের উইপোকা বলে 2 কোটি মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেবে, এই বক্তব্যগুলি উনি ওই সময় দিয়েছিলেন। এবং আসামে যখন নির্বাচন হয়, বিধানসভা নির্বাচন, তখন একই কথাগুলি বলছিলেন। উনি এটা বলছেন, কিন্তু ভারতীয় মানুষ তো সেটা গ্রহণ করছে না। কারণ বাস্তবতা বলে একটা কথা আছে, যে সমাজে পাশাপাশি বসবাস করা হচ্ছে, সেই সমাজের একজন লোককে হঠাৎ করে যদি বলা হয় এটা আপনার শত্রু, তখন এটা মানুষ আসলে নেয় না। আমার ধারণা এবারের যে 4টা রাজ্যে বিধানসভা নির্বাচন আছে, প্রত্যেকটা নির্বাচনেই হয়তো বিজেপি ফেল করে, বড় জোর একটা রাজ্যে হয়তো তারা জয়ী হতে পারে। এমনকি রাজধানী নয়াদিল্লিতেও কিন্তু যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এখানেও মনে হয় তারা যে রাজ্যের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছিল, এটা মনে হয় সফল হবে না। প্রিয় দর্শক, আমরা আবারও একটু বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
আসছে অভিমত। চোখ রাখুন বিটিভির পর্দায়। আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠান দেখার জন্য। এম শাহিদুজ্জামান, আন্তর্জাতিক বিশ্লেষক। যেখানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের একটা টানাপোড়েন চলছে এবং বলা যায় গত 15 বছরে নয়, শুধু স্বাধীনতার পরেই বোধহয় ভারত এত বেশি ব্যাঘাতায় পড়েনি। সেখানে একদিকে অমিত শাহ এর উগ্রবাদী বক্তব্য রাখছেন, আরেকদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুনভাবে সাজানোর চেষ্টা করছেন। বিশেষ করে বিএনপির সঙ্গে গতকালকে একটা বৈঠক হয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার, এবং সেখানে উনি বলার চেষ্টা করেছেন, যেটা বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেছেন, সেখান থেকে আমরা জানতে পারি যে ওনারা নতুন করে সবার সাথে একটা সম্পর্ক তৈরি করতে চান। আগে শুধু আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখতো, দেশের মানুষের সাথে অথবা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রাখতো না। এখন প্রশ্ন হলো সেটা হলো তারা একদিকে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করছে, আরেকদিকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য দেওয়ার চেষ্টা করছে। এতে কি ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক আদৌ কোনো উন্নতি ঘটবে? দেখেন, উন্নতি ঘটে কি না এটা অনেকাংশে ইন্ডিয়ার উপরে নির্ভর করছে। বাংলাদেশের পক্ষ থেকে আমি তো দেখতে পেলাম, এই সরকার বলেন আর বিএনপি বলেন, তারা দুটি বড় পক্ষই কিন্তু চায় একটা স্বাভাবিক সম্পর্ক ফেরত আসুক। কেননা ভারতের সাথে আমাদের অনেক স্বার্থ রয়েছে। একটা বড় স্বার্থ হচ্ছে যে আমরা প্রচুর কাঁচামাল ক্রয় করি। আমাদের যে গার্মেন্টস সেক্টর, তার এক সিংহভাগ কটন, র কটন কিন্তু ভারত থেকে আসে, এবং এখানে পরিবহন কস্ট অনেক কম। আমাদেরকে যদি অন্য কোনো দেশ থেকে নিতে হয় তাহলে কস্ট বেড়ে যাবে, গার্মেন্টস বিক্রি করার সময়ও কিন্তু গার্মেন্টসের প্রাইস বাড়াতে হবে। এদিক থেকে ভারত আমাদের জন্য একটা সোর্স হিসেবে, তবে শোনা যাচ্ছে যে ভারত কিন্তু বাংলাদেশকে এই যে বাংলাদেশ যে সুবিধাটা পাচ্ছে সেটাও তারা বন্ধ করা, এই সরকার পরিবর্তন হোক বা না হোক, তারা কার্যক্রম গ্রহণ করেছে নিজেদের গার্মেন্ট সেক্টরকে আবার নতুন করে বৃদ্ধি করতে, যাতে বাংলাদেশে তাদের এই কটনের এক্সপোর্ট কমে যায়। যাই হোক, আমরা এছাড়াও প্রচুর খাদ্যদ্রব্য, পেঁয়াজ থেকে নুন, অনেক সব কাঁচামাল এগুলো আনতে হয়, যার ফলে আমাদের বাজারগুলোর প্রাইস মেকানিজম ঠিক থাকে। তাছাড়া আমরা দেখতে পেয়েছি যে ভারতের সাথে একটা আমাদের মানুষের প্রচণ্ড নিবিড় সম্পর্ক রয়েছে। আমাদের দেশের লোক ভারতে যেতে চায়, ভারতে সবচেয়ে বেশি ভিসা দেয় বাংলাদেশিদেরকে। ভারত আবার আমাদের দেশ থেকে প্রচুর বৈদেশিক মুদ্রাও অর্জন করে। ভারতীয়রা এখানে এসে ভালো ভালো পদ দখল করে নিয়েছে। গত 15 বছরে তারা বাংলাদেশের একটা, আমাদের যে বৈদেশিক মুদ্রার একটা উল্লেখযোগ্য অংশ তারা নিয়ে যায়। অনেক কিছুই রয়েছে মিক্সড। তবে এই ক্ষেত্রে এটা বাংলাদেশ মনে করে, বা আমরাও মনে করি, যে ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক থাকুক, যত শীঘ্রই সম্ভব ভারতের সাথে যেন একটা স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা যায়, এই সরকারের মাধ্যমে হোক। আর বিএনপির সাথে যে ভারতীয় রাষ্ট্রদূত দেখা করেছে, এটা একটা শুভ ইঙ্গিত। শুভ এই অর্থে যে তাদের অ্যাকচুয়াল ইন্টেনশন কি থাকতে পারে আমরা আরও পরে বুঝব। তবে এই যে দ্য ভেরি ফ্যাক্ট যে ভারতীয় রাষ্ট্রদূত বিএনপির নেতৃত্বকে একটা স্বাভাবিক সম্পর্কের ব্যাপারে করেছে, এটা ইন্ডিকেট করে যে তারা মনে করে যে আগামী দিনে হয়তো যদি ইলেকশন হয়, হয়তো বিএনপি যদি ক্ষমতায় আসে, তার জন্য এখনই তাদেরকে একটা হোমওয়ার্ক শুরু করতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। খলিল ভাই, আপনি জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট করে বলেছেন যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। উনি মূলত মর্যাদার কথাটা বলতে চেয়েছেন। কারণ আপনি জানেন দীর্ঘদিন ধরে প্রজা এবং শাসক এরকম একটা সম্পর্ক ছিল। পানি নিয়ে দীর্ঘদিন ধরে একটা বিতর্ক তো রয়েছে। আমাদের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন যে মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান ফেনীতে গিয়েছিলেন। উনি সেখানে কিন্তু স্পষ্ট বলেছেন, ওনার কথাটা আমি হুবহু পড়ে শোনাই। উনি বলছেন যে সময়টা শেষ হয়ে গেছে। সরকারি পর্যায়ে যদি কোনো নীরবতা থাকতো, নিষ্ক্রিয়তা থেকে থাকতো, সেই দিনটা শেষ হয়ে গেছে। উনি বলতে চেষ্টা করেছেন যে আগে সরকারি পর্যায়ে এবং যে নিষ্ক্রিয়তা লক্ষ্য করে গেছে সেটা এখন থাকবে না। উনি আরেকটা কথা বলেছেন যে আমি এখানে এসেছি সরকারের দৃষ্টিভঙ্গিতে নয়, জনগণের দৃষ্টিভঙ্গিতে কথা বলতে।
আসলে বাংলাদেশ ভারত সম্পর্কের সংকটটা হচ্ছে দৃষ্টিভঙ্গিগত। আপনি প্রফেসর ইউনূস সাহেব, এমনকি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব বাংলাদেশের পররাষ্ট্রনীতিটা কী হবে তার একটা ধারণা আমাদেরকে একদম শুরু থেকে দিয়েছেন। প্রফেসর ইউনূস সাহেব 2বার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, 2বারই কিন্তু এই বিষয়ে কম বেশি উল্লেখ করেছেন। সেই দৃষ্টিভঙ্গিটা আপনি যেটা বলেছেন ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে, সমতা, ন্যায্যতা এবং আত্মমর্যাদার ভিত্তিতে, বাংলাদেশ কখনো ভারতের সাথে শত্রুতা চায় না, ভারতের জনগণের সাথেও বাংলাদেশের জনগণ শত্রুতা চায় না। বাংলাদেশ যেটা চায় সেটা হচ্ছে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে তার স্বার্থে যেটা করা প্রয়োজন সেটাই করবে। অর্থাৎ কারো নির্দেশিত হয়ে বাংলাদেশ তার পররাষ্ট্র কৌশল, পররাষ্ট্রনীতি সাজাবে না। অন্যদিকে ভারত যেটা মনে করে সেটা হচ্ছে একসময় অধীনতামূলক মিত্রতার একটা চুক্তি হতো দেশীয় রাজ্যগুলোর সাথে ব্রিটিশ উপনিবেশের। ভারতের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে অনেকটা এরকম, বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে তারা নিয়ন্ত্রণ করবে। এমনকি গত টার্মে গত কয়েক বছর আমরা এমনও জানতে পারতাম হচ্ছে বাংলাদেশের প্রশাসনে নিয়োগ বদলি এবং কন্ট্রাক্ট দেওয়ার জন্য কিন্তু প্রতিবেশী দেশের রাষ্ট্রদূতের সুপারিশ নেওয়া হতো। তাই আসলে এই ধরনের দৃষ্টিভঙ্গি ছিল, সত্যই ছিল। তাই এখন বাংলাদেশকে যদি এইভাবে নিয়ন্ত্রণ করতে চায় তাহলে বাংলাদেশের মানুষ তো সেটাকে সাপোর্ট করবে না। ফলে ভারত যদি বাংলাদেশের সাথে বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতা, স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে যদি সম্পর্ক রক্ষা করতে চায় তাহলে এই জায়গায় কোনো সমস্যা নেই। আপনি এই যে পরিবেশ উপদেষ্টার কথা বললেন, উনি কি বলছেন? উনি চাচ্ছেন হচ্ছে আন্তর্জাতিক নদীর বাংলাদেশের যে ন্যায্য পানির হিস্সা সেটাই কিন্তু চাওয়া হচ্ছে, আমরাও সেটাই চাচ্ছি। আমরা এমন চাচ্ছি না যে ভারত আমাদের প্রতি করুণা করুক, আমাদের ন্যায্য প্রাপ্ত যেটা আছে সেটাকে দেয়া হোক। তিস্তা নদীর পানি বন্টনের ব্যাপারে আমরা তো একটা চুক্তি চাচ্ছি, ন্যায্যতার ভিত্তিতে চুক্তিটা চাচ্ছি, কিন্তু সেটাকে অস্বীকার করা হচ্ছে। আসলে ভারতের ভেতরেও কিন্তু ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে অনেক সমালোচনা আছে। এটা বলা হতো বাংলাদেশে ভারত সকল ডিম এক জুড়িতে রাখছে, আওয়ামী লীগকেই তারা সম্পর্কের একটা মানদণ্ড ধরছে, মনে করছে বাংলাদেশ মানে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগকে স্বৈরশাসন টিকায় রাখার জন্য বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণের জন্য সর্বতোভাবে সমর্থন দিয়ে আসছে, যার কারণে বাংলাদেশের মানুষ এতটাই ভারতের প্রতি ক্ষুব্ধ হয়ে গেছে। তার মানে এই নয় আমরা ভারতের শত্রু না, ভারতের সাথে আমরা শত্রুতা চাই না। বাংলাদেশ ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে আত্মমর্যাদা, স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র হিসাবে সম্পর্ক চায়, যেটা আমরা প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে পেয়েছি। এটা যদি ভারত বুঝতে পারে তাহলে কোনো সমস্যা আর থাকে না। রাইট। খলিল ভাই, আপনি লক্ষ্য করেছেন যে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন হলো এবং সেখানে কিন্তু এই নির্বাচনের একটা আলাদা গুরুত্ব রয়েছে। সেইখানেও বাংলাদেশের মতো শাসক পালিয়ে গিয়েছিলেন, রাজাপাকসা পরিবার, এবং এরপরে অনেক ঘটনা ঘটেছে, দেউলিয়া হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল এবং সেখানে একটা নির্বাচন হয়েছে। এবং বলা হচ্ছে যে শ্রীলঙ্কা এত শান্তিপূর্ণ নির্বাচন অতীতে আর কখনো হয়নি। সেখানে ন্যাশনাল পিপুলস পাওয়ার জোটের যে নেতা, উনি বিপুল ভোটে সফল হয়েছেন এবং পাশ করেছেন এবং প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, মাত্র 55 বছর বয়স। বিষয়টি হলো যেটা, সেটি হলো যে ওনার বিষয়টা উল্লেখ করার জন্য বামপন্থী বলে পরিচিত। এবং উনি, আপনি জানেন, নিশ্চয়ই আপনি পড়েছেন যে উনি একেবারেই শ্রীলঙ্কার একটা গ্রাম থেকে উঠে আসা, তার বাবা ছিলেন শ্রমিক, মা গৃহিণী, এরকম একটা পরিবার থেকে উঠে এসে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে উনি গিয়েছেন। হ্যাঁ, দেশনায়কের ব্যাপারে আপনি যেটা বললেন, উনি একেবারেই নিম্নবিত্ত একটা ফ্যামিলি থেকে উঠে আসা এবং বামপন্থী রাজনীতির হচ্ছে ওনার ব্যাকগ্রাউন্ড। কিন্তু এখানে কতগুলো তাৎপর্যপূর্ণ কিছু বিষয় আছে বাংলাদেশের জন্য। বিশেষ করে দেশনায়কের পুরো যে সংগ্রামটা, সর্বশেষ কয়েক বছর সংগ্রামটা ছিল হচ্ছে রাজাপাকসি পরিবারের যে লুটপাট এবং দেশ শাসনে যে মানে কর্তৃত্ববাদিতা এবং দেশের একনায়কতন্ত্র, এগুলোর বিরুদ্ধে কিন্তু ওনার সংগ্রামটা ছিল। এমনকি এই যে রাজাপাকসের ভাই, মানে ওনাকে যে পালিয়ে যেতে হলো, এই পালিয়ে যাওয়ার যে আন্দোলনের একজন মূল নায়ক ছিলেন উনি। এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, রাজাপাকসে পালিয়ে যাওয়ার পরেও কিন্তু যারা এই বিক্রমসিংহে যিনি সরকার গঠন করলেন, ইনি রাজাপাকসের দলের সহযোগিতা নিয়ে কিন্তু করছেন। এই বিক্রমসিংহের যে সরকারটা, এই সরকার গত 2 বছর ধরে শ্রীলঙ্কান অর্থনীতিকে চাঙ্গা করার জন্য IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং কিছুটা ভারতের সহযোগিতাও নিয়েছিল। কিন্তু নেয়ার পরে যেটা হয়েছে যে সংস্কার কার্যকর করতে যে মানুষের উপর যে একটা ট্যাক্সের চাপ এবং অন্যান্য যে দুর্দশাগ্রস্তটা চাপিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে মানুষ খেপে গেছে।
এবং মানুষ ওটা কিন্তু স্বাভাবিকভাবে নেয়নি, যার কারণে বিক্রমসিংহে মাত্র 17% ভোট পেয়েছেন, আর অন্যদিকে উনি সর্বনিম্ন প্রার্থী ছিলেন, হ্যাঁ 42% ভোট পেলেন। আর এই দেশানায়কের আরেকটা হচ্ছে কি, উনি ভারতের তামিলরা যে শ্রীলঙ্কান তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা যে বিভিন্ন ধরনের ক্ষেত খামার ইত্যাদি করা, এটাকে কিন্তু উনি মোটেই পছন্দ করেন, এটার প্রতিবাদ করেছেন। এমনকি ভারতের যে আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গি, এটার ব্যাপারে খুব কড়া কথা বলেছেন। আজকে বাংলাদেশের মানুষ যেভাবে ভারতের আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, ঠিক শ্রীলঙ্কার মানুষও ঠিক একই লাইনে যাওয়ার একটা প্রমাণ হচ্ছে এই দেশানায়কে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হওয়াটা। বাংলাদেশের জন্য এই ক্ষেত্রে একটা শিক্ষা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে কি, শেখ হাসিনা সরকার বাংলাদেশকে লুটপাট করে একেবারে দেউলিয়াতের কাছাকাছি নিয়ে যে দেশটা ছেড়ে পালিয়ে চলে গেল রাজাপাকসের মতো। এরপরে সংস্কারের যে কাজটা প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ চেপে বসছে, এই কাজটা যদি তাদের করতে দেয়া না হয়, তাহলে যেটা দাঁড়াবে, বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশ রাষ্ট্রের যে কাঠামো, এই কাঠামোটা সংস্কার একটা জায়গায় যেতে পারবে না, যেখান থেকে বাংলাদেশ আবার আগের ট্রেকে ফিরে যেয়ে এগিয়ে যাবে। এই জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এই সময়টা দেওয়া দরকার। যদি না দেয় তাহলে কি হবে? তাহলে যেটা হবে, ধরেন এখন বিক্রমসিংহে আবার ইলেকশন করার পর কি দাঁড়াইলো, 17% ভোট পেল। এখন বাংলাদেশের যারা স্বৈরাচার বিরোধী যে রাজনৈতিক শক্তি, এই রাজনৈতিক শক্তি যদি এই মুহূর্তে এই সংস্কার ছাড়াই 3 মাস 6 মাস বা 9 মাস পরে যদি একটা ইলেকশন হয়, ইলেকশন পরে ক্ষমতা আসার পরে দেখা যাবে যে রাষ্ট্রের যে একটা খোল নলসে চলে যাওয়ার মতো একটা অবস্থার মধ্যে চলে গেছিল, এটাকে সামাল দিতে পারবে না এবং খুব দ্রুত এই সরকারের একটা ব্যর্থতার জিনিস জনগণের সামনে চলে আসবে। এই জন্য আমার মনে হয় এই সরকারকে যথাযথ সংস্কারের একটা সময় দেওয়া দরকার। মাত্র 5 সপ্তাহ সময় গেছে, খুব বেশি সময় যায়নি, এর মধ্যে অগ্রগতি একেবারেই কম হয়নি। উনি কম্প্যাক্ট কাজগুলো নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন। আমার মনে হয় এই সরকারকে সময় দিলে বাংলাদেশের রাজনৈতিক শক্তি লাভবান হবে। স্যার, আমি অল্প করে আপনার কাছে জানতে চাইব, যিনি বিদায়ী প্রেসিডেন্ট শ্রীলঙ্কার যিনি হলেন অনিল বিক্রমসিংহে, বিদায়ী প্রেসিডেন্ট, ওনাকে ভারতপন্থী হিসেবে সবাই চেনে। এখন যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অনুরা কুমারা দিশানায়কে, ওনাকে ভারতপন্থী বলে বলা হয় না, বরঞ্চ ওনার বক্তব্যটিতে যে বক্তব্য দেখা দিয়েছে আমরা দেখেছি, সেখানে উনি ভারতের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেছেন। আমরা কিভাবে বলবো, দুটো দেশ দিল্লির কাছাকাছি ছিল, একটা তো একেবারে কাছাকাছি ছিল বাংলাদেশ, শ্রীলঙ্কাও ছিলেন, এই দুটো দেশও কিন্তু হারালো বা এটাই বাস্তবতা। এবং এটা ভারত রিয়েলাইজ করে না কখনো, স্পেশালি মোদি সরকার, যে তাকে এই সার্ক প্রক্রিয়াটাকে উজ্জীবিত করে রাখা উচিত, সেখান থেকে সরে এসছে মোদি বা তার যে এই অবসরপ্রাপ্ত বিভিন্ন সামরিক নেতৃত্ব ও কূটনীতিবিদরা, তারা এত উগ্র মানসিকতা, এই ভারতীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ভারতই হচ্ছে একমাত্র সভ্য দেশ, আর আশেপাশের দেশগুলো তারা কোনোভাবেই যখনই ভারতের সাথে তাল মিলিয়ে না চলতে পারে, এটা তাদের ব্যর্থতা। এই দৃষ্টিভঙ্গি থেকে যতদিন ভারত না বের হয়ে আসে, আমরা কখনো ভারতের সাথে স্বাভাবিকভাবে বসবাস করতে পারবো না। বাংলাদেশে যেটা ঘটেছে এটা অনেক আগেই ঘটা উচিত ছিল, কিন্তু শ্রীলঙ্কাতে রাজাপক্ষের যে শাসন ছিল এবং আগে যে শাসন ছিল, সেটা তাদের একটা পারিবারিক শাসন, তারপর সেনাবাহিনীর একটা ঊর্ধ্বতম অংশ তাদের পেছনে ছিল এবং ধনীদের, এখানেও অনেকাংশে সেটাই। কিন্তু আমাদের বেলায় যেটা হয়েছে যে ভারত আরও অনেক বেশি আমাদের রাজনীতির ভিতরে প্রতিষ্ঠানগুলোতে অনুপ্রবেশ করে ফেলেছে, প্রত্যেকটা অঙ্গে, এমনকি আমলাতন্ত্র, জুডিশিয়ারি, সামরিক বাহিনী, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা অঙ্গ, সেখানে তারা ব্যাপকভাবে অনুপ্রবেশ করে ফেলেছিল। এখনও কিন্তু আমরা সেই প্রক্রিয়া থেকে বের হয়ে আসতে হিমশিম খাচ্ছি এবং অনেক সময় লাগবে ভারতীয় এই অনুপ্রবেশ থেকে বের হয়ে আসতে। জনাব মাসুম রহমান খলিলি এবং প্রফেসর শাহিদুজ্জামান, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।